দর্শক সবাইকে স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, স্বৈরাচার শেখ হাসিনার বর্বরতা আর ফ্যাসিবাদের সাক্ষী বহুল আলোচিত আয়নাঘর আজ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা। গুম করা ব্যক্তিদের গোপন এই কারাগারে আটকে রাখা হতো দিনের পর দিন। অমানবিক নির্যাতন করা হতো তাদের উপর। রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত, উত্তরায় 3টি আয়নাঘরে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভুক্তভোগীদের কাছ থেকে শোনেন গোপন বন্দিশালার নির্যাতনের লোমহর্ষক গল্প। আজকের এই সময় এ বিষয়টি নিয়ে আলোচনার পাশাপাশি থাকবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন। যে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশে এবং তদারকিতেই ছাত্র জনতার উপর হত্যাকাণ্ড চালানো হয়। জুলাই আগস্ট অভ্যুত্থানে 1400 নিহতের তথ্য উল্লেখ করে সংস্থাটি বলছে বেশিরভাগকেই গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তারা। এমনকি বিক্ষোভে নারীর অংশগ্রহণ ঠেকাতে ধর্ষণ ও শারীরিক আক্রমণও করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসব বিষয় নিয়ে এবং সমসাময়িক নানা প্রসঙ্গে আসবে আমাদের আজকের আলোচনায়। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে 3 জন অতিথি উপস্থিত আছেন। আমি শুরুতে পরিচয় করে দিই। শামসুল আলম লিটন, মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদ; মনোয়ারুল ইসলাম, সভাপতি নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব; এবং ডাক্তার রাকিব আল হাসান, অ্যাক্টিভিস্ট ও ইউথ লিডার। আপনাদের 3 জনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি লিটন ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে আজকে আয়নাঘর, যেটা দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল এবং বলা হচ্ছিল ওইটা দেখানো হবে কিনা এবং ওটার সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হবে কিনা, যাই হোক আজকে ডক্টর ইউনূস সারপ্রাইজ একটা ভিজিট করলেন আর কি। তো সেখানে আমরা যেসব বিষয় দেখলাম তাতে তো ভয়াবহ অবস্থা, যে হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প কেউ হার মানায়। এরপরে আওয়ামী লীগের রাজনীতি কতটা প্রাসঙ্গিক আমাদের এই দেশে এখন, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। একটি হচ্ছে যে আয়নাঘর এবং আয়নাঘরের নির্যাতন এবং এটাকে যে ব্যবহার, রাজনৈতিক এবং সরকার বিরোধী মতামত প্রকাশ, নানা আঙ্গিক থেকে সামরিক বাহিনীর নিয়মিত সদস্য থেকে শুরু করে রিটায়ার্ড এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে অত্যাচারের যে বর্বর কাহিনী এতদিন মানুষ ফর্মাল ইনফর্মাল বিভিন্ন সোর্স থেকে শুনেছে, এবং বিদেশে এটা নিয়ে আমরা 2012 সাল থেকেই আন্দোলন করেছি। এবং আমার মনে হয় এমন কোনো মাস নাই যে মাসে আমরা ইন্টারন্যাশনালি অ্যাডভোকেসি বিভিন্ন পর্যায়ে এগুলোকে তুলে ধরিনি। এবং সর্বশেষ সরকার সবসময় অস্বীকার করে গেছে, এবং স্বয়ং জাতিসংঘে 17 সালের পর থেকে বহুবার তারা বলেছে এখানে কোনো ডিসঅ্যাপিয়ারেন্স হয় নাই, এই লোকগুলো পাওনাদার ইত্যাদি ইত্যাদি নানা রকমের পারিবারিক। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে তারা অভিমান করে, জি, পারিবারিক সংঘাত ইত্যাদি, স্বামী স্ত্রীর বিরোধ। মানে এটা শুধু বাংলাদেশের মানুষকে নয়, জাতিসংঘে পর্যন্ত, বিশেষ করে জেনেভায় প্রতি বছরের যে মানবাধিকার পর্যালোচনা হয় সেখানে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা নিয়মিত এই প্রতিবেদন দিয়ে গেছে এবং অস্বীকার করে গেছে। এবং সর্বশেষ গত 2 বছর যাবৎ, বিশেষ করে 2021 সালের স্টেট ডিপার্টমেন্টের স্যাংশনের পর থেকে তারা মিথ্যাচারকে আরও এক দফা এগিয়ে নেন, এবং 77 জনের যে হোয়ারাবোর্ড জানতে চাওয়া হয় সেখান থেকে 2-1 জন ফেরত এসেছিল। তাতে পুরো পৃথিবীব্যাপী শোরগোল শুরু করে সরকার, যে স্বয়ং জাতিসংঘের কিছু কিছু দপ্তর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এইভাবেই শেখ হাসিনা নিজেকে, তার দলকে এবং বাংলাদেশকে চরম ঝুঁকির মধ্যে নিয়ে যায়। চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে রাষ্ট্রীয় মেকানিজমের অংশে পরিণত করেন এবং মিথ্যাচার করে বাংলাদেশকে বিশ্বের বুকে হেয় করেন তার এবং তার সহকর্মী মন্ত্রীরা, তথাকথিত মন্ত্রীরা। এখন কথাটা হচ্ছে যে আমরা যখন আন্দোলন করেছি তখন তারা আমাদেরকে বিশ্বব্যাপী, আমরা যারা আন্দোলন করেছি তাদেরকে ব্ল্যাকলিস্ট করেছে, তাদের পরিবারের উপর নির্যাতন নামিয়ে এনেছে, এবং হেন কোনো ভাষা নেই, রাষ্ট্রদ্রোহিতা ইত্যাদি দিতে করে, এবং তাদের পালিত লেখক, বিচারপতি এবং কর্মকর্তাদের দিয়ে আমাদের উপর হামলে পড়েছে, এবং বিদেশে আমাদের প্রাণঘাতী বিভিন্ন আক্রমণেরও লক্ষ্যবস্তু করেছে। আমার মনে হয় জাতিসংঘ আজকে সেই বিষয়টি বিশ্বের কাছে পৌঁছে দিল, যেখানে 1,500 মানুষকে গুলি করে মারার ঘটনা এই প্রোটেস্টের মধ্যে, প্রোটেস্ট ডেথ জাস্ট জুলাই এবং আগস্ট, এই 2 মাসে তারা কিন্তু এই আন্দোলনকে ঘিরে রিপোর্টটা দিয়েছে। তারপরে 2 মাসের রিপোর্ট, জি, অনলি 2 মাসের। প্রাসঙ্গিকভাবে অন্য বিষয়গুলো এসছে, আর আয়নাঘরের ব্যাপারটি আলাদা। কিন্তু জাতিসংঘের রিপোর্টে শুধু আজকে নয়, আপনারা হয়তো ভুলে যাননি, সেটি হচ্ছে গত বছরের 27 অক্টোবরের একদিন পরে 29 অক্টোবর জাতিসংঘ বলেছিল যে সেখানে যে প্রধান বিরোধী দল বিএনপি এবং জামাতেরও একটা জনসভা ছিল, বৃহৎ কয়েক লক্ষ মানুষের বিশাল বিশাল সমাবেশ, সেখানে তারা সরকারি পেটোয়া বাহিনী পুলিশের প্রযোজনায়, পুলিশ এবং সন্ত্রাসীদের প্রযোজনায় একেবারে সংঘবদ্ধ ভয়াবহ হামলা চালিয়েছিল,
এবং সেই ঘটনাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি বাড়ির হামলার কথা বলে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে বাড়িতে ঘুমাতে দেয়নি, একেবারে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট করেছে। আমার মনে হয় জাতিসংঘ তখনই বলেছে, আমার মনে হয় না, আমি বলছি জাতিসংঘ তখনই বলেছে 29 তারিখে যে এই হামলাটি সরকার এবং নিরাপত্তা বাহিনী সিদ্ধান্ত নিয়ে এই হামলাটি পরিচালনা করেছে এবং এ ব্যাপারে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। আমার মনে হয় জাতিসংঘ কয়েক বছরের যে অ্যাডামেন্সি, তার সমস্ত প্রুফ, তার সমস্ত এটারই আজকে এই জুলাই আগস্ট রিপোর্টের মধ্যে তার প্রতিফলন ঘটেছে। এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ যারা হিউম্যান রাইটস কমিশনে কাজ করেন এবং জাতিসংঘের বিভিন্ন মিশনে কাজ করেন, তারা জানতেন বাংলাদেশে কি হচ্ছে। এবং জুলাই আগস্টে যখন এই ঘটনা করেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ সব সময় আঁচলের নিচে বাংলাদেশকে রেখে তারা কিন্তু মানবতা বিরোধী অপরাধের একটা রিজিওনাল স্পন্সর হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করেছে। এবং এখনও যখন এইভাবে বিশ্বের বুকে ইউনূস সরকার এগুলোকে তুলে ধরছেন, যদিও 6 মাস লাগলো এই সরকারকে, বিশেষ করে আমাদের অত্যন্ত মানিগুণী মানুষ যার প্রতি মানুষের এত শ্রদ্ধা, 6 মাস লাগলো। কাদের কারণে 6 মাস লাগলো? মানুষ এখনও কিন্তু, মানুষের মধ্যে অনেক প্রশ্ন কি হচ্ছে। এর মানে এটা না যে ডক্টর ইউনূসের প্রতি শ্রদ্ধা এক বিন্দুও কমেনি। আমি বিশ্বাস করি ডক্টর ইউনূসকে যারা অবস্টাকল ক্রিয়েট করছে, যারা গণহত্যার বিচার, সংস্কার এবং গণতন্ত্রের উত্তরণ, এই 3টি বিষয়ে কিন্তু অনৈক্য আমি দেখছি না। কিন্তু এখানে স্থিরতা, ধীরতা, এক ধরনের করা, ডেফার করা, এক ধরনের দ্বন্দ্ব তৈরি করা, বিভিন্ন শক্তির মধ্যে গণতন্ত্রের দীর্ঘসূত্রিতার একটা বিষয়, হ্যাঁ, এখানে কারা তৈরি করছে এ ব্যাপারে মানুষের মধ্যে স্পষ্ট হচ্ছে। এবং আমার মনে হয় এই রিপোর্টের মধ্য দিয়ে অনেকগুলো জিনিস অগ্রগতি হলো এবং বিশ্ববাসী রিকগনাইজ করলো আমাদের এখানে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি হচ্ছে। আমি স্পষ্ট করে বলি, আজকে জাতিসংঘের যে রিপোর্টটি, এইরকম একটি রিপোর্ট 2 বছর আগে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটির ব্যাপারে আমরা কিন্তু ডক্টর মাহমুদুর রহমানের নেতৃত্বে, আমাদের সম্পাদকের নেতৃত্বে আমরা সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ থেকে পাবলিশ করেছিলাম, ওয়াশিংটন, লন্ডন, টার্কি এবং মালয়েশিয়া থেকে। এবং এই ডকুমেন্টটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। ডকুমেন্টের যে রেফারেন্সগুলো আসছে, এর বিরাট একটি অংশ রেফারেন্স আজকে আমরা এখানে পেয়েছি। এবং আমরা নিশ্চিত যে আমাদের যে ক্রাই, হাজার হাজার মানুষের যে ক্রাই, তার একটা আন্তর্জাতিক স্বীকৃতি আজকে মিলল। এবং আগামীকাল থেকে বিশ্ব এই বিচারের জন্য বাংলাদেশের পাশে দাঁড়াবে। কে কি বললো, কে কি করলো, তাতে বাংলাদেশের হয়তো কিছুই যাবে আসবে না। ধন্যবাদ। মনোয়ার ইসলাম, আপনার কাছে কি মনে হয় যে এই যে আওয়ামী লীগ, শেখ হাসিনার এবং প্রত্যক্ষ নির্দেশে এমন একটা ঘটনা ঘটলো, এবং তার শুধু সেটা না, বলা হচ্ছে যে আওয়ামী লীগের সরকারি বাহিনী তো ছিলই, পাশাপাশি আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরাও, তাদেরকে অস্ত্র সরবরাহ করা হতো। বিষয় হলো গেম ইজ ওভার। আজকে জাতিসংঘের যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে, শেখ হাসিনাকে হিটলার বলেন, ফ্যাসিবাদ বলেন, যেভাবেই চিহ্নিত করেন না কেন, মানে মানবিক দৃষ্টিতে গেম ইজ ওভার। আজকে আপনাদের মনে আছে কিনা, 1975 সালে জাসদকে কারা ব্যান করেছিল? বাকশাল গঠন করার পরে এই আওয়ামী লীগ ব্যান করেছিল। যে দায়ে যুদ্ধাপরাধের কথা বলা হয়, যে দায়ে গত বছর জামাতকে ব্যান করা হয়েছে, সেই দায়ে আওয়ামী লীগকে ব্যান করা সহজ। এবং জাতিসংঘের রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে, শুধু শেখ হাসিনা হত্যাকাণ্ডই নির্দেশ দেয়নি, লাশ গুমের নির্দেশ দিয়েছিলেন। এবং তাদের নেতাকর্মীরা আন্দোলন দমনের নামে নারী নির্যাতন করছে, রেপ করেছে। এই রিপোর্ট যখন বেরিয়ে আসে, 71-এর যুদ্ধ অপরাধীরা যেভাবে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিল বা তাদেরকে চিহ্নিত করা হয়, আজকে 5ই আগস্টের আগ পর্যন্ত তারা যে নির্যাতন করেছে, তারা যে বাংলাদেশিদের উপরে অত্যাচার করেছে, বাক স্বাধীনতা হরণ করেছে এবং বিচার বিভাগে আপনার বিচার প্রাপ্তিতে বাধা প্রদান করেছে, এসব দায়ে আওয়ামী লীগের নৈতিকভাবে তাদের রাজনীতি করার অধিকার নেই। এবং সরকারের উচিত ইমিডিয়েটলি তাদের ব্যাপারে দলীয়ভাবে, তাদের দলগতভাবে নিষেধাজ্ঞা আরোপ করা। এখানে আমি একটা বিষয় বলতে চাই যে আজকে আপনারা জানেন যে আমাদের সাংবাদিকদের সাগর রুনি হত্যার 13টি বছর হতে চলেছে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় সাগর রুনির যে আপনার বলি যে তদন্তের রিপোর্ট 116 বার পিছানো হয়েছে। বিশ্বের ইতিহাসে এটার কোনো মামলায়, কোনো ঘটনায় 116 বার এই তদন্তের রিপোর্ট জমা দেওয়ার জন্য টাইম নেওয়া, এটা কোনো রেকর্ড নাই। এটা একটা গিনেস বুকে যেতে পারে। তো এটা কেন হয়েছে? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং
শেখ হাসিনা নিজে বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে আমি কি তাদের কারোর বেডরুমের পাহারাদার হব নাকি। মানে জনগণের নিরাপত্তা দেওয়ার মৌলিক যে তাদের নিরাপত্তা দেওয়াটার দায়িত্ব হলো রাষ্ট্রের, সে জায়গায় আমি যখন বিচার চাইতে যাই তখন আমাকে সহানুভূতি না দিকে, বিচারের ব্যবস্থাকে উন্মুক্ত না করে, বিকশিত না করে যখন বলা হয় যে আমি কারোর বেডরুমের পাহারা দেবো কিনা, তখন রাষ্ট্রযন্ত্রের অঙ্গগুলো, পার্টসগুলো এগুলার মেসেজ পেয়ে যায়। এটা বলতে হয় না যে বিচার কাজে তোমরা নেমো না। যখন প্রধানমন্ত্রী, সরকার প্রধান এই ধরনের কথা বলে তখন বোঝা যায় যে রাষ্ট্রের অন্য পার্টসগুলো তখন সেই তদন্ত মামলার কাজগুলো ধীরগতিতে প্রতীয়মান হয়। আমি একটু রাকিবের কাছে যাই। রাকিব, আপনার কাছে কি মনে হয় যে এই যে আজকে যে আয়নাঘর পরিদর্শন সিএর এবং জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট, দুটোর দিকে মনে হয় যে কি আওয়ামী লীগ কি রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ আছে কিনা, কি দেখছেন আপনি? আপনাকে ধন্যবাদ। আজকে বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম ঐতিহাসিক দিন, যখন এই 6 মাস পার হয়ে যাওয়ার পরে আমরা এই সরকারকে ব্যর্থতার দিকে দেখছিলাম। আমাদের অনেক মবকে জাস্টিস বলে উস্কে দেওয়া হচ্ছে, যেটা ভায়োলেন্স, সেটাকে জাস্টিস বলে উস্কে দেওয়া হচ্ছে। যখন আমরা এই সরকারি উপদেষ্টাদেরকে আমরা সমালোচনায় বিদ্ধ করছিলাম, তখন সেই সময়ে আমরা ডক্টর ইউনূসের একটি মাস্টার স্ট্রোক দেখলাম। এবং জিনিসটা কোইন্সিডেন্স হতে পারে, একই দিনে আপনার ইউএন ফ্যাক্ট চেকিংয়ের রিপোর্ট প্রকাশ করা, আবার একই দিনে আয়নাঘর পরিদর্শন করা। তো আমি দুটো প্রসঙ্গে টানতে চাই। শুরুতে আমি যদি আয়নাঘর প্রসঙ্গে থাকতে চাই, সংক্ষেপে বলবেন, আপনার কাছে পরে আসবে, আমি বিরতি নেব 1 মিনিট, আপনি একটু বলবেন। আচ্ছা, আমি একটু শুরুতে আয়নাঘর বিষয়টি বলি। আমি আয়নাঘর যে শব্দটি আমাদের কাছে পরিচয় করে দিয়েছে যে সাংবাদিক, এবং যার একক প্রচেষ্টায় শুরু থেকে এই আয়নাঘরের রহস্য উন্মোচন হয়, জনাব তাসনিম খলি, নেত্র নিউজের এডিটর ইন চিফ, আমি প্রথমে তাকে ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে। এবং এই দেখেন, এই আয়নাঘরের এই নিষ্ঠুরতা, যেখানে 3 ফিট বাই 1 ফিট, এবং এখানে 6 মাস পরও যদি আপনি যদি এই আলামতগুলোকে নষ্ট করে দেওয়ার পরেও আপনি দেখেন অনেক আলামত এখানে নষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ, আপনি যদি বাংলাদেশের আইনে আপনি কাউকে আটক বলে কোনো কথা নেই। বাংলাদেশের আইনে আপনাকে গ্রেপ্তার দেখাতে হবে। কোনো ব্যক্তি যদি নিখোঁজ হয়, কোনো ব্যক্তি যদি তুলে নিয়ে যাওয়া হয়, তাকে 24 ঘন্টার মধ্যে তাকে দেখাতে হবে। এবং আপনি যদি দেখেন, আপনাকে আমি উঠিয়ে নিয়ে যদি আমি 5 স্টার হোটেলে রাখি, এটাও গুরুতর মানবতা অপরাধ। সুতরাং আমি আপনাকে 3 ফিট বা 1 ফিটে রাখলাম বা কোথাও রাখলাম, এখানে যে প্রশ্নগুলো যারা প্রশ্নগুলো উত্থাপন করছে, সেগুলো এই ধোপে এগুলো টেকে না। সুতরাং এই আয়নাঘরের এই বিভৎসতা, এই নৃশংসতা, এবং আমরা অনেকে এই গত 6 মাসও আশা করেছিল যে হয়তো কে ফিরে আসবে। সেই আয়নাঘর পরিদর্শনের পরে যারা আর ফিরে আসেনি, তাদের আর ফিরে আসার সম্ভাবনা নেই। তো এখন সেই আয়নাঘরের এই নৃশংসতা এবং এই নিষ্ঠুরতা, যে ব্রুটালিটি, যে শেখ হাসিনা যে ব্রুটাল, এবং শেখ হাসিনা এই আন্তর্জাতিক একাডেমিক সায়েন্স লেভেলে আপনি যদি দেখেন, সে কিন্তু সদন হারানোর বেদনা থেকে কি পরিমাণ, সে কিভাবে একটি ক্লাসিক্যাল অটোক্রেট হিসেবে গড়ে উঠেছে, সেটা একটা একাডেমিক রিসার্চের একটা দাবি রাখে আগামী দিনে। ধন্যবাদ লিটন ভাই। আমি আপনার কাছে আবার আসি। সেটা হচ্ছে যে আয়নাঘরটা তো বহুল আলোচিত, এবং অনেকেই, মানে মায়ের ডাক নামে একটা সংগঠন, সানজিদার ইসলাম, দীর্ঘদিন ধরে এটা নিয়ে কথা বলছে, এবং এইটা জনসাধারণের জন্য, মানে যারা ভিকটিম, তাদের দেখার জন্য খুলে দেবে কিনা, এটা নিয়ে নানা রকম ডিলেমা চলছিল। তারপরে বিভিন্ন কোয়ার্টার থেকে এটা যাতে না দেয়া, উন্মুক্ত না করা হয়, তার জন্য বলা হচ্ছিল। এরপর 6 মাস পরে এটা আজকে যখন ডক্টর ইউনূস গেলেন, তখন দেখা যাচ্ছে যে ওই আয়নাঘরগুলো নতুন করে রিনোভেট করা হয়েছে, তাদের বিভিন্ন আলামত সরিয়ে দেওয়া হয়েছে। আবার কিছু কিছু আলামত এখনও আছে। তো আর মজার ব্যাপার হচ্ছে যে পলাতক হাসিনার কিছু সুবিধাভোগী সাংবাদিক, শিক্ষক এটাকে মকারি করছে যে এটা নতুন করে বানানো হয়েছে, তারপরে ইউনূস সাহেব ভিজিট করছে। এই সব মিলিয়ে আপনি কেন এই যে এই ডিলেমাটা হলো, মানে তাহলে অবস্টাকেলটা কারা সৃষ্টি করছে, কারা বিচার চাচ্ছে না? এই এখন তো তার এই পরাজিতদের কারোর থাকার কথা না এই অবস্থায়। থ্যাংক ইউ। আমি রাকিবের সঙ্গে একমত। আয়নাঘর শব্দটি, আয়নাঘর বলে আসলে পৃথিবীতে কিছু নাই। আয়নাঘর হচ্ছে সিম্বলিক নেম, এবং এটা মানুষ মিল খুঁজে পেয়েছে যারা ভিকটিম হয়েছে তাদের বিবরণ, এবং যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় বিভিন্ন ধরনের এই ধরনের টর্চার সেল হিসেবে ব্যবহার করা হতো, সেগুলোকে আয়নাঘর হিসেবে একটা সর্বনাম, এটা একটা ব্যবহার হতো বিভিন্নভাবে আর কি। তো এখন আমাদের এখানে আয়নাঘর যেটা, সেটি আসলে শুধু যে ঢাকার ক্যান্টনমেন্ট এরিয়াতে ছিল তা কিন্তু নয়। না, ইউনূস সাহেব নিজেই বলেছেন যে সারা দেশে 700-800-র মতো। জি, এই কথাটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এই কথাটি মানুষ হয়তো সেপ্টেম্বর অক্টোবর মাস থেকেই শুনতে চেয়েছিল, বাট লেট বেটার দেন নেভার। আমাদের এখানে এটা একটা অগ্রগতি। দ্বিতীয়ত হচ্ছে যে, যেমন আমরা যদি একটা সাংবাদিক অফিসে, পত্রিকা অফিস অথবা টেলিভিশন অফিসে একটা টিম লিড করি, এখানে কোনো
একজন দুজন সদস্যের কোনো নুইসেন্স অথবা মানবতা বিরোধী অপরাধের জন্য সেই পুরো পত্রিকা অফিসটি অথবা অফিস প্রধান হিসেবে আমি দায়ী হব অথবা আমার অফিসের পুরো সহকর্মীরা দায়ী হবে, এটা অ্যানশিয়েন্ট থিঙ্কিং। আমি এটা বিশ্বাস করতে চাই না যে এরকম কোনো ধারণা থেকে এতদিন আয়নাঘর গুম কমিটি, অনুসন্ধান কমিটি তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এটি আলামত নষ্ট করা হয়েছে। আমি এটা বিশ্বাস করতে চাই না যে এর জন্য আমাদের গর্বের যে প্রতিরক্ষা বাহিনীকে কেউ দায়ী করুক। কিন্তু এই ঘটনাগুলো কেন ঘটেছে, এই ঘটনাগুলো যদি না ঘটে, সামনে না ঘটে, সেটা এনশিওর করা দরকার। কারণ কি? কারণটা খুবই স্পষ্ট। সেটি হচ্ছে যে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ, অপকর্ম, রাজনৈতিক খুন খারাপি এবং মানুষকে অত্যাচার নির্যাতনের কারণে তাকে যেভাবে দেশ ত্যাগ করতে হয়েছে, তাকে বিচারের আওতায় আনা হয়েছে এবং ইনশাল্লাহ বাংলাদেশে তার বিচার সম্পন্ন হবে তার সহযোগী সকলের। আয়নাঘর তার অপকর্মের প্রধানতম একটি হাতিয়ার হিসেবে এই ঘরের সঙ্গে যারা জড়িত তাদের সকলের বা প্রায় সকলের বিচার বাংলাদেশে হবে। বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি এখানে অন্যায় অবিচার করে কেউ পার পাবে না। সুতরাং ডক্টর ইউনূস আজকে যেটি সূচনা করলেন, মানুষকে খুলে দিলেন, এখানে মকারি যারা করছেন তারা চিহ্নিত হচ্ছেন তাদের ভাষার দ্বারা, তাদের যে অভিব্যক্তির দ্বারা, এবং যারা এই মানবতা বিরোধী অপরাধের বিচারকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছেন, মিলিয়ন ডলার খরচ করছেন, তাদের প্রত্যেককে এই বিচারের আওতায় আনতে হবে। ইভেন এর মধ্যে যারা কোনো সাংবাদিকও যদি থেকে থাকে, ওই হত্যার ক্ষেত্রে উস্কানি দিয়েছেন, সে যিনিই হন না কেন, হ্যাঁ, যে সম্পাদক, ইমেরিটাস, যাই হোক না কেন, এটা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু একজন সাংবাদিকের ফাঁসি হয়েছে। তিনি অস্ট্রিয়ার তথ্যমন্ত্রী ছিলেন এবং তিনি সাংবাদিক ছিলেন, তার এই অপরাধে ফাঁসি হয়েছে। তা আমি বিশ্বাস করি এখানে সাংবাদিকদের উস্কানি ছিল। গত কয়েক বছরে যখন এই অপরাধগুলো চলছিল তখন তারা প্রত্যেকে সেটিকে হাইড করেছে এবং এটি যে ঘটেনি এ ব্যাপারে যথেষ্ট এভিডেন্স মিডিয়াতে আছে। এবং এই যে ঘটনাগুলো ঘটলো এবার জুলাই মাসে, তখনও বিভিন্ন টক শোতে তারা পুলিশের খুনকে তারা কিন্তু ডাইরেক্টলি এবং ডাইরেক্টলি জাস্টিফাই করেছে। সুতরাং জাস্টিফাই করা মানে হচ্ছে, মিডিয়া জাস্টিফাই করার মানেটা হচ্ছে অপরাধের সহকর্মী অথবা অপরাধের উস্কানিদাতা সেকশন 303 এবং 304-এ তারা অভিযুক্ত, যেটার সর্বোচ্চ শাস্তি হচ্ছে 14 বছরের কারাদণ্ড। সাংবাদিক কিন্তু যখন তার পেশাগত সীমা অতিক্রম করে এবং অপরাধে জড়িয়ে পড়ে তিনি অপরাধী। যেমন রাজনৈতিক কর্মী যখন অপরাধ করে তিনি কিন্তু সেই দলের নেতা অথবা কর্মী হিসেবে আর পরিচিত হবে না, তিনি অপরাধী হিসেবে পরিচিত হবে। এবং রাষ্ট্রের দায়িত্ব, বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে তার রাজনৈতিক পরিচয় অথবা পেশাগত পরিচয় বাদ দিয়ে তাকে অপরাধী হিসেবে বিচারের আওতায় নিয়ে আসা। দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত কোনো নামি দামি সাংবাদিক যারা এই গণহত্যার সময় সরাসরি করেছে, আপনি হয়তো বলবেন মোজামেল বাবু অথবা শ্যামল দত্তের, তার চেয়েও বড় অপরাধ করেছে, এদের চেয়েও অনেক বড়ভাবে এই গণহত্যাকে জাস্টিফাই করেছে, ঢাকা শহরে বসে আছে। আইন শৃঙ্খলাকারী বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জবাব দিতে হবে। 650 গণহত্যার সহযোগী অথবা সরাসরি নির্দেশদাতা যে মন্ত্রীরা, তারা বিশেষ করে ওবায়দুল কাদের, কামাল এবং আরাফাত, এরা কোথায়? এবং এরা যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তারা এই গণহত্যাকে লেজিটিমেসি দেওয়ার জন্য এবং বিভিন্নভাবে বাংলাদেশের এই প্রক্রিয়ার বিরুদ্ধে ডক্টর ইউনূসকে তারা জঙ্গি বলে সারা পৃথিবীতে প্রচার করছে। এটা সারা 18 কোটি মানুষের জন্য আজকে। আমি যে একটু ইন্টারাপ্ট করি, বিবিসি বাংলা তাদের বেশ করছে, শেখ হাসিনার বক্তব্য দিয়ে নতুন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে বুস্ট আপ করার চেষ্টা করছে এই বিবিসি। কিন্তু কোর্টে তো একটা নির্দেশনা আছে যে হাসিনার কোনো বক্তব্য এবং কোনো বিবৃতি প্রচার করা যাবে না, তারপরেও সেটা তারা তো মানছে না। দেখুন, দুটি আন্তর্জাতিক সংস্থা এই কাজটি করছে, একটি হচ্ছে রয়টার্স আর একটা হচ্ছে বিবিসি বাংলা। রয়টার্সের আন্তর্জাতিক দায় ঢাকায় নয়, কিন্তু বিবিসি বাংলার আন্তর্জাতিক দায় ঢাকায়। আপনারা অনেকে হয়তো, আমাদের অনেকটা ভ্রান্ত ধারণা থাকতে পারে, বিবিসি বাংলা হচ্ছে বিবিসির অঙ্গ প্রতিষ্ঠান, এটি কিন্তু পুরোপুরি সঠিক নয়। এখন বিবিসি একটা চ্যারিটি অর্গানাইজেশনের মতো, এটি বিবিসি বাংলাকে ঢাকায় লালন পালন করে এবং ডাইরেক্ট বিবিসির যে দায়বদ্ধতা সেটা কিন্তু এটার সঙ্গে নাই। সুতরাং এটি হচ্ছে একটা জিনিস। আমার মনে হয় যে এক্সট্রা মাইলেজ অথবা আমাদের দেশে এক ধরনের প্রবণতা থাকে যে গণহত্যা অথবা যাই হোক না কেন আমি একটা ব্যালেন্স তৈরি করি, কিন্তু এই ব্যাপারে স্পষ্ট ডিক্লারেশন আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে যে পরাজিত হিটলারের পার্টি তো খুবই জনপ্রিয়, তখন এটা নিয়ে তখন আলোচনা হয়েছে যে যেই ব্যক্তি অথবা গোষ্ঠী অথবা রাজনৈতিক শক্তি মানবতা বিরোধী অপরাধ করে এবং অন্যের একটা গোষ্ঠী অথবা তাদের
ইয়েকে কম্প্রোমাইজ করে, মানবাধিকারকে মৌলিক ফান্ডামেন্টাল রাইটকে কেড়ে নেয় অথবা কম্প্রোমাইজ করে, তার মানবাধিকার কম্প্রোমাইজ সেই দল বা গোষ্ঠীর, সেটা যত বড় পপুলারই হোক না কেন, কারণ সেটি বিশ্বের শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি। এই কারণেই কিন্তু ইউনিভার্সাল ডিক্লারেশনের পার্টি হিসেবে পরবর্তীতে আইসিসি হয়েছে, এবং ওই হিটলারের পার্টি, তার পার্টির লোগো এবং তার পার্টির স্লোগান, আদর্শের কোনো একটি শব্দ যদি উচ্চারিত হয় তাহলে সেটা হচ্ছে অপরাধ হিসেবে গণ্য হয়, এবং তাকে বাড়িতেও যদি আলোচনা করে সেটা অপরাধ হিসেবে গণ্য হয়, এবং তার লেজিটিমেট হইতে তাকে গ্রেফতার করে, এবং পার্টি করা তো দূরে থাক। সো এটা হচ্ছে এন্ড স্টোরি। এটার ব্যাপারে ইউনিভার্সাল অলরেডি রেফারেন্স আছে। আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে এই ব্যাপারটি যত দ্রুত কার্যকর করা যায় ততই মঙ্গল। এখানে মানবতা, পপুলারিটির বলে কোনো কিছু থাকতে পারে না। এখানে আমি একটা বিষয় যোগ করতে যাচ্ছি, লিটন ভাই আলোচনা করলো। আসলে আমি প্রবাসে থাকি, আমেরিকাতে থাকি, গত 1 সপ্তাহ হলো দেশে এসেছি। আমার কিউরিসিটি থেকে আমি গত 7 দিনে মিনিমাম 100 পিপলের সাথে কথা বলেছি, সাধারণ মানুষ যাদেরকে চিনি না আমি, এবং আমি একজন ব্যক্তি খুঁজে পাইনি হাসিনাকে সমর্থন করে। তাদের ভাষা হলো হাসিনা সর্বনাশ করে দিয়ে গেছে দেশটির, সেটা দলীয়ভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, আর রাজনৈতিকভাবে হোক, এই দেশটাকে ধ্বংসের মানে কিনারায় নিয়ে গিয়েছে। সেই জায়গায়, এবং শুধু হাসিনা না, হাসিনার পরিবার। কিন্তু দুঃখজনক হলো দেখবেন যে এই গত 6 মাসে হাসিনা পরিবারের কোনো সদস্যের গায়ে একটি দাগ পড়েনি। তারা কোথায়? তারা নিরাপদ স্থানে আছে, এবং জনগণ কিন্তু মেন্টালি এদেরকে বর্জন করেছে, এদেরকে মুছে দিয়েছে। এখন আমাদের আমি একটু পিছনে যেতে চাচ্ছি না, আমার কথা হলো যে প্রত্যাশা, যে সম্ভাবনা মানুষ আশার আলো দেখেছে ডক্টর ইউনূসকে নিয়ে, আমার শঙ্কা হচ্ছে সেটা হোঁচট খায় কিনা। সেটা কিন্তু আমি চিন্তা করছি না যে হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে। আমাদের এটা একটা ঐক্যমতের স্ট্রাকচার। আসলে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা হয়েছে, এখানে ছাত্র সমাজের প্রতিনিধি আছে, এখানে বুদ্ধিজীবীরা আছে, এখানে যদিও সরাসরি রাজনৈতিক দলের প্রতিনিধি নাই, কিন্তু মতাদর্শের লোকজন আছে। সো একটা যে ঐক্যমতের যে কাঠামোটা, যেভাবে একসাথে প্যারালাল লাইনে চলার কথা, জনগণ কিন্তু সেটা দেখতে পাচ্ছে না। যতক্ষণ জনগণ দেখছে, মনে হয় ইউনূস সাহেব কারোর দ্বারা প্রভাবিত হচ্ছেন, কারোর দ্বারা প্রেশারাইজড আছেন। এই জিনিসগুলো নিয়ে কিন্তু মানুষ শঙ্কিত, এবং বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণ প্রচণ্ড ফেড আপ। এবং এই যে আমি অনেক সময়ই বলি বিভিন্ন টক শোতে, যে মানুষ যেন না বলে যে আগেই ভালো ছিলাম। কিন্তু আপনি দেখবেন যে পার্টিজান যদি দৃষ্টিকোণ থেকে দেখেন, যে 30% পিপল আওয়ামী লীগ, আর 30% পিপল সাপোজ বিএনপি সমর্থক, বা 5% জামাত সমর্থক। কিন্তু এই যে 25% পিপল, কিন্তু তারাই কিন্তু এই দেশের কারা শাসন ক্ষমতায় আসবে, নির্বাচিত হবে, তারাই ফ্যাক্টর। তারা যেদিকে যাবে সেই দলই নির্বাচনে জয়লাভ করবে। এই জনগণের প্রত্যাশার, সাধারণ মানুষের প্রত্যাশাটাকে যদি আপনি নস্যাৎ করে দেন, যত ভালো কাজ করেন না কেন, আয়নাঘর বন্ধ করেন, শেখ হাসিনা ফাঁসি দেন, আওয়ামী লীগ ব্যান করেন, ডাজন্ট ম্যাটার। জনগণের প্রত্যাশা, জনগণ কি চায়? জনগণ নিরাপদে ঘুমাতে চায়, জনগণ তার আয়ের সীমাবদ্ধতার মধ্যে দিয়ে বাজার করতে চায়, কাঁচা বাজার কিনতে চায়, চাল কিনতে চায়। এই জিনিসগুলোকে লক্ষ্য করে আমরা, যেমন একসময় আমরা গালি দিতাম, এই চেতনা নিয়েই আওয়ামী লীগ দেশটাকে সর্বনাশ করছে। আগামীতে যেন মানুষ না বলে যে সংস্কার করেই দেশটাকে শেষ করলো, আমরা এগোতে পারছি না। ফার্স্ট প্রায়োরিটি ঠিক করেন। এই দেশের এখন প্রচুর লোক বলে, আমি যার সাথে আলাপ করেছি, যে এদের দিয়ে হবে না এটা বলে না, তবে নির্বাচিত সরকারের কাছে দায়বদ্ধতা যেভাবে থাকে, তাদের নির্বাচিত সরকারই সব কন্ট্রোল করতে পারবে। তো একটা নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক, এটা কিন্তু এখন সাধারণ মানুষের প্রত্যাশা। থ্যাংক ইউ। রাকিব, আপনি বলছিলেন যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সাথে আপনি কাজ করেছেন। আসলে এই যে কমিটি, আমরা দেখলাম যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তারা কথা বলেছে, বিএনপির সাথে কথা বলেছে, শুধুমাত্র জামাতে ইসলামী তাদের ইন্টারভিউ দিতে, শিবিরও ইন্টারভিউ দিতে রাজি হয়নি। কি কারণটা কি? তারাই তো বেশি ভিকটিম ছিল গত 15 বছরে।
কি কারণে এটাই হলো? আচ্ছা, আমি আপনাকে আবারও ধন্যবাদ। আমি একটু আগে ওদের ফ্যাক্ট চেকিং বিভিন্ন জিনিস আমি অ্যাড্রেস করতে চাই, তারপর আপনার প্রসঙ্গে আসছি। আপনি দেখেন আমাদের আজকের যে ফ্যাক্ট চেকিংয়ের যে রিপোর্টটি এসেছে সেটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি বড় মাইলফলক অনেকগুলো কারণে। এক নম্বর, আপনি যদি দেখেন তারা সেপ্টেম্বরের লাস্টের দিকে তারা কাজ শুরু করে, এবং আপনি যদি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 30 তারিখ পর্যন্ত তাদের ডাটা কালেকশন তারা করেছে। এত বড় একটি গণহত্যা ঘটেছে এবং সেখানে আসলে রাষ্ট্রবাহিনী এতভাবে উৎপত্তভাবে জড়িত, যেখানে অনেক ডাটা মুছে দেওয়ার চেষ্টা করেছে, যেখানে পুরা রাষ্ট্র সিস্টেমটা আসলে হাসিনা ফেসিবাদের দখলে ছিল। তারা যখন সব পালিয়ে গেল, এত ফাইল নথি এবং ভিন দেশি যারা এখানে এসে কাজটা করেছে তাদের জন্য খুব টাফ ছিল। এক হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, কালচারাল ব্যারিয়ার, বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থার কারণে অনেক ডাটা তাদেরকে উদ্ধার করতে মানে অসক্ষম তারা ছিল। কিন্তু সে জায়গা থেকে তারা যেভাবে এই দুর্দান্ত কাজটি করেছে এত স্বল্প সময়ে, আমি যদি ব্রডার অ্যাঙ্গেল বলি, যদি 6 মাসও ধরি, 6 মাসে যে কাজটা করেছে, যেটা অন্য কোনো দেশে যদি কাজ করতে যেত তাহলে তারা আমাদেরকে বলেছে তারা মিনিমাম 4 থেকে 5 বছর লাগতো। তো এই 6 মাসে যে এখানে বাংলাদেশেরও এখনও সরকারও সেই তদন্ত শেষ করতে পারেনি। এখনও শেষ পর্যন্ত আপনি দেখেন প্রত্যেকটি ডেটের এখন রেট, সবগুলো সুষ্ঠু রেট বের হয় না, এখনও ডেটের ডেটা বের হয় না। সেখানে তারা 1400 একেবারে ডেটা অ্যানালাইসিস করে, এবং তারা মেথোডোলজি দিয়েছে। তারা 230 জনের সাথে ইন্টারভিউ করেছে। আমি সে আপনার ইন্টারভিউ প্রসঙ্গে আসছি। এখানে তারা 11,700 মানুষকে হচ্ছে তারা গ্রেপ্তার করেছে ওই টাইমতে। 118 জন শিশু মারা গেছে। টোটাল হতাহতের 10 থেকে 12% শিশু মারা গেছে। এবং শুধু তাই না, এখানে আপনি দেখেন এখানে জেন্ডার ভায়োলেন্স হয়েছে, এখানে সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে। তো সে জায়গা থেকে আসলে এই পুরা ডাটাটা আসলে বাংলাদেশের পুরা হাসিনার ব্রুটালিটিকে আসলে আপনি হাসিনা 15 বছরের শাসনকে মাত্র 36 দিনে রিপ্রেজেন্ট করে। তো সেই জায়গা থেকে আপনি যদি আরও দেখেন, আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমি অনেকে অ্যাড্রেস করছেন, আজকে আমি সারাদিন অনেক মিডিয়া দেখলাম। সেই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, আসলে দেখেন যখন র্যাবের স্যাংশন আসলো তখন র্যাবকে ব্যান করার জন্য জাতিসংঘ বলেন, ইউএসএ বলেন, ইভেন সর্বশেষ বিএনপির পক্ষ থেকেও আসলে দাবি তোলা হয়েছে র্যাবকে যেন ব্যানিশ করে দেওয়া হয়। আজকে নতুন আরেকটা দেওয়া হয়েছে, এনটিএমসিকে তারা ব্যানিশ করার কথা বলেছে এই ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং। আপনি দেখেন এনটিএমসি ব্যানিস্টার করা বলছে, ডিজিএফ এর কার্যক্রমকে সীমিত করার কথা আমি বলছে। হ্যাঁ আসছি। এখন হচ্ছে এনটিএমসি, আপনি দেখেন এনটিএমসি এর কাজটা কি? এনটিএমসি কাজ হচ্ছে কি, সে টেররিস্টকে ঠেকাবে। তো সে হাসিনা করছে কি, সে এই আন্দোলনের মধ্যে সে ছাত্রদের উপরে সে নামাই দিয়েছে, এবং তার যে রাষ্ট্র ব্যবস্থা যে আসলে তার কোনো মিনিমাম নর্থ তার জানা নাই, এটা তার একটা যথেষ্ট প্রমাণ। আপনি দেখেন ডিজাইফার কাজ হচ্ছে শুধুমাত্র মিলিটারি ক্যান্টনমেন্টের ভিতরে থাকবে। সে এগুলো বের হয়ে ডিজাইফার তখন শেখ হাসিনার সাথে, তার আসাদুজ্জামান কামালের সাথে, আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াতে সবচেয়ে বড় গণহত্যা চালাইছে জাহাঙ্গীর কবির নানকের আন্ডারে, তার আন্ডারও এই ডিজাইফারকে কাজ করা হয়েছে। এখন এই প্রত্যেকটা ফ্যাক্ট ফাইন্ডিংয়ের যখন সঠিক প্রমাণ এবং ফরেন্সিক অ্যানালাইসিস সহকারে যখন ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং চলে গেছে, তখন আন্তর্জাতিক ভ্যালিডিটির বিশাল একটা জায়গা তৈরি হয়ে গেছে। এখন আপনি দেখেন এই শেখ হাসিনাকে যে ব্যাক করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আগামী 13 তারিখ ট্রাম্পের সাথে, ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির বৈঠক, এর আগে থেকে দেখেন তারা অনেকগুলো ভ্যান্ডালিজম করার জন্য অনেকগুলো ফাঁদ, বইমেলার ফাঁদ, অনেকগুলো ট্র্যাপ তারা সাজানোর চেষ্টা করছিল। সে সময় এই মাস্টার স্ট্রোকটি আমি মনে করি একটা বিশাল একটা ঐতিহাসিক ঘটনা। আপনি যদি দেখেন এখন এই শেখ হাসিনার অনেকে প্রশ্ন তুলছে যে আওয়ামী লীগকে ব্যানিশ করা হবে কিনা, আওয়ামী লীগ আগামী ইলেকশনে থাকবে কিনা, তারপরে শেখ হাসিনাকে কীভাবে পুনর্বাসন করা হবে, বা তার দলের পক্ষ থেকে বলেছে শেখ হাসিনা চট করে পট করে ঢুকে যাবে। এখন আজকের পর থেকে আপনি যদি দেখেন এই যে ফ্যাক্ট ফাইন্ডিংগুলো এগুলো আন্তর্জাতিক আদালতে ওঠার দাবি রাখে, এবং সে জায়গা থেকে ওই লিটন ভাই যেটা বলছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা, হিটার বাহিনী ঘটনা, আপনি যদি আমি সর্বশেষ ঘটনা বলি, এই যে সিরিয়ার যে আসাদের পার্টি, বাদ পার্টি তারা সিলিন্ডার করে ফেলেছে, তারাও এখন মুছে যাবে। তো সে জায়গা থেকে এই হাসিনার যে বৈধতা মানে ইলিগ্যালিসি, এবং হচ্ছে কি তার যে লিগেসিকে অফ করা, তার এই পার্টির লিগেসিকে অফ করা এবং তার আইডিওলজিটাকে শেষ করে দেওয়া, সেটার জন্য এখন আন্তর্জাতিক পরিবেশে আমাদের যথেষ্ট পরিমাণে ডেটা রয়েছে, এবং আন্তর্জাতিক আদালতে যখন এই বিচারটা শুরু হবে তখন হাসিনার দাঁড়ানোর কোনো জায়গা নেই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনি যদি দেখেন আমরা এই ইউনুসের গভর্নমেন্ট কিংবা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমরা যখন আন্তর্জাতিক পরিবেশ হলে এটার জন্য চাপ শুরু করব, তখন ইন্ডিয়া কিন্তু তখন এই মানবতা বিরোধীর বিরুদ্ধে গণতন্ত্র ডেমোক্রেসি হত্যার ব্যাপারে সে কিন্তু দায় এড়াতে পারবে না। হয়তো শেখ হাসিনা শেষ পর্যন্ত আমরা শাস্তি দিতে পারবো না, কিন্তু তার বিচার কার্য কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট পানি। সুতরাং আমি মনে করি যে আজকের এই ঘটনাটি এবং এনটিএমসিকে বাতিল করার জন্য, র্যাবকে ব্যানিশ করার জন্য এখানে আর কারো কোনো দ্বিমত থাকার কথা নেই। আর আপনি ইন্টারভিউ প্রসঙ্গে আসছেন, সেখানে আসলে ইন্টারভিউ প্রসঙ্গে আপনি জামাত শিবির কথা বলেছেন। জামাত শিবির বাইরেও এখানে কিন্তু আপনি আমাদের আর্মি চিফ এবং ডিজিএফ প্রধানকেও তারা দেন। সঙ্গত কারণে দেন, কারণ হচ্ছে তারা এখানে দায় এড়াতে পারবে না। কারণ হচ্ছে আপনি দেখেন এখানে আপনি দেখেন 7.62 মিলিমিটারের বুলেট ইউজ করা যায়, যে বুলেট দিয়ে আপনার হচ্ছে কি আপনার একসাথে 3 জনকে ফায়ার করা যায়। শুধু তাই না, এখানে SKS, টাইপ 56, BD-08 এই ধরনের গুলোকেও আসলে তারা ইউজ করেছে। এবং কি আপনি দেখেন এখানে 458 জন, তাদের তদন্ত আমি বলছি
458 জন পুলিশের বিরুদ্ধে তারা তদন্ত শুরু করেছে, 35 জনকে ট্রান্সফার করেছে, 163 জনকে সাময়িক বরখাস্ত করেছে, কিন্তু আলটিমেটলি কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তো এগুলোর যেহেতু যারা স্পেসিফিকলি কোনো জবাবদি করতে পারেনি, তার কারণে তারা দায় এড়ানোর জন্য তারা ইন্টারভিউ করেনি। আর জামাত শিবির, বাট আমি যেহেতু জামাত শিবির কেউ না, আমি এটা দায় নিতে পারি না, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে কি, আসলে ধরেন জামাত শিবির আসলে এখনও সেই 71 জুজু কিংবা তাদের সেই 71 ভূমিকা নিয়ে তারা এখন কনফিউজড, তারা কনফিডেন্স পাচ্ছে না। এবং পূর্ব তাদের যে ধরনের, তাদেরকে যে আসলে আমি সত্য মিথ্যা আমি জানি না, রক কাটার প্রবণতা বা তাদেরকে এই ধরনের ক্যাম্পাস ভায়োলেন্স, এগুলো নিয়ে যে তাদেরকে প্রশ্ন করা হয়, তারা যদি উত্তর না দিতে পারে, আমার ধারণা তারা সেফ সাইডে তারা খেলেছে। ওকে, ধন্যবাদ। লিটন ভাই, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। ইলেকশন, দেশে তো একটা ইলেকশন দরকার আছে। বিএনপি অলরেডি ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেওয়ার জন্য ইউনূস সাহেবের সাথে কথা বলেছেন। ইউনূস সাহেব বলেছেন যে উনি ডিসেম্বরে নির্বাচনে সব দল যদি রাজি থাকে করবে। নির্বাচন কমিশনও বলেছে যে তারা ডিসেম্বরে নির্বাচন নিয়ে আগে। তা আপনি দীর্ঘদিন ধরে প্রবাসীদের ভোটার নিয়ে কথা বলছিলেন, তো আপনি অনেকের সাথে ইলেকশন কমিশনের সঙ্গেও মিটিং করেছেন, তো শেষ কি হলো, সেটা কি সম্ভাবনা আছে? ধন্যবাদ। আমাদের বিশ্বব্যাপী ডায়াসপোরা বেজ, যে অস্ট্রেলিয়া থেকে কানাডা পর্যন্ত, ইউকে, মাঝখানে ফ্রান্স, জার্মানি, যত ডায়াসপোরা আছে সবার 21টি কমিউনিটি বেজ অর্গানাইজেশন আছে হিউম্যান রাইটসের। তাদের একটা আমব্রেলা আছে, ওটার স্পোক্স পারসন আমি লন্ডনে এবং এটার কনভেনার। তো আমরা এটা নিয়ে যে কাজগুলো করছিলাম, আমাদের গণতন্ত্র মানবাধিকারের অংশ হিসেবে দেশের ভিতরে এনআইডি অ্যান্ড ভোটিং রাইট, এটা যেহেতু টুগেদার এখন কাজ করে, এইটার জন্য আমরা অনেক কাজ করেছিলাম। বিগত দিন আমরা করেছি, আমরা জানি ওই সরকার এটা করবে না, তারপর আমরা প্রেশার করেই যাচ্ছিলাম। ইউনূস স্যার আসার আগে এবং পরে আমরা এটা নিয়ে সরকারের সঙ্গে কথাবার্তা বলেছি এবং সরকার খুবই আন্তরিক। ডক্টর ইউনূস নিজে 100 দিনের ভাষণে বলেছেন পরবর্তী নির্বাচনে এনআরবিরা ভোট দেবেন, ডায়াসপোরা ভোট দেবেন। তিনি মোটামুটি খুবই আস্থার সঙ্গে বলেছেন। তখন আমরা আরও গতি পেলাম এবং এ ব্যাপারে টেকনিক্যাল যে ইস্যুসগুলো আছে এটার সলিউশনের জন্য আমাদের যে এইসব ব্যাপারে সাইবার সিকিউরিটি এবং আইটি টুলস ব্যবহার করে কিভাবে ম্যাক্সিমাম আমাদের মানুষগুলোকে এর আওতায় নিয়ে আসা যায়, বিশেষ করে ভিএফএস যেভাবে কাজ করে, এইভাবে বিশ্বব্যাপী আমাদের ইন্ডিপেন্ডেন্ট বিজনেসগুলোকে কিভাবে এই নেটওয়ার্কের ভিতরে আনা যায় আন্ডার এ ডিসক্লোজার এগ্রিমেন্ট, এবং এগুলো সেট আপ করা, এগুলো নতুন কোনো গবেষণালব্ধ কোনো জ্ঞান না। তো আমাদের যে স্কিল যারা আছে, প্রফেসরস, টেকনিশিয়ানস, সাইবার সিকিউরিটি এক্সপার্টস, তাদেরকে নিয়ে আমরা প্যানেল করে গভর্নমেন্টের এনআইডি অথরিটি, ইলেকশন কমিশন, আইন মন্ত্রণালয় অ্যান্ড এক্সপেক্টেড মিনিস্ট্রি, তাদের সঙ্গে কাজ করে ফাইনাল রিপোর্ট আমরা চিফ অ্যাডভাইজারকে দিয়েছি এবং উনি খুশি হয়েছেন। এখন বাস্তবায়নের পালা। এখন বাস্তবায়নের মধ্যে এসে দেখা গেল যে পররাষ্ট্র মন্ত্রক থেকে একটা চিঠি চলে গেছে মিশনগুলোতে যে এনআইডি করতে হলে আমাদের কী কী রিসোর্সেস আছে। আসলে এই ডাটাটা কিন্তু তাদের কাছে আছে, মানে আমার বাড়িতে কয়টা চেয়ার, কয়টা টেবিল আমি জানতে চাই, এটার জন্য আবার আমি একটা চিঠি ইস্যু করে দিলাম আমার ফ্যামিলি মেম্বারদের কাছে। ব্যাপারটা এরকম হাস্যকর। এই কাজগুলো অত্যন্ত অপমানজনক প্রবাসীদের জন্য এবং কিছু রিজনেবল গ্রাউন্ড টু বিলিভ যে আমার মনে হচ্ছে যেন প্রবাসীরা যাতে ভোটাধিকার না পায় এই ব্যাপারে কিছু মানুষ হয়তো কাজ করছে, অথবা তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, অথবা বুঝতে ব্যর্থ হচ্ছে তারা যে ব্যর্থ হচ্ছে। এই জন্য আমি খুবই স্পষ্ট ভাষায় এ ব্যাপারে আমার হতাশার কথা বলছি। সংশ্লিষ্ট অথরিটিগুলো এনাফ ইনফরমেশন এবং এনাফ কনফিডেন্স পাওয়ার পরেও নতুন করে আবার কোনো প্রসেস শুরু করা মানে হচ্ছে আগামী নির্বাচনে প্রবাসীরা যাতে ভোট দিতে না পারে অথবা কোনো পরিস্থিতি ভোটারটা ঝুলিয়ে যাবে আর সেই জন্য। এবং আমি দুঃখজনক ভাষায় দুঃখিত খুবই মনে বলছি যে খুবই দ্রুত যদি একটা সিঙ্গেল ইউনিট করা হয় এক্সপার্টিয়েট মিনিস্ট্রির সঙ্গে, আমাদের যে পরামর্শগুলো এবং ইভেন যে ইলেকট্রাল কমিশন যেটা আছে সেটার যে এক্সপার্ট আছেন আইটি দেখার জন্য, এবং ইলেকশন কমিশনে এক্সপার্টিয়েটদের ভোটারের জন্য যে কমিশনার দেওয়া আছে, তারা সকলেই কিন্তু এই প্রসেসের সঙ্গে একমত হয়েছেন। এবং এইটা আমি এখন বলতে পারি যে এখানে কোনো গ্যাপ নাই, শুধু গ্যাপটা হচ্ছে কার্যকর করার। কিন্তু মিনিস্ট্রি এবং আমাদের মিশনগুলোতে এনাফ লোক ম্যান পাওয়ার এবং এনাফ অ্যাক্সেসরিজ নাই, কারণ এতগুলো মানুষকে একসঙ্গে অ্যাকোমোডেট করা। এইটার জন্য মিনি ভিএফএস তৈরি করা হাজারখানেক পৃথিবীর বিভিন্ন দেশে, তাহলে 90% 95% মানুষের কিন্তু এনআইডি হয়ে যাবে। তারপরে পর্যায়ক্রমে মানুষকে ভোটাধিকার দিলেও চলবে যে ঠিক আছে এখন 3 মহাদেশ থেকে 3টি দেশ, পরবর্তী নির্বাচনগুলোতে এইভাবে একটা ব্যবস্থা কিন্তু হতে পারে। তো ফার্স্ট হচ্ছে তাদের এনআইডি এবং জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ফেলতে হবে। আমার মনে হয় এই মিস করছি আমরা, এবং ডক্টর ইউনূস সাহেবের সুনির্দিষ্ট দিক নির্দেশনা, ডক্টর আসিফ নজরুলের আন্তরিকতা, সিইসি এবং কলিগ কমিশনের আন্তরিকতা, আর মিস্টার মজুমদারের আন্তরিকতার পরেও কমিশনের যে রিপোর্ট সংস্কারের, সেখানে কিন্তু স্পষ্ট এই ব্যাপারে সমস্ত কথা বলা আছে এবং সেখানে আমাদের অনেক কন্ট্রিবিউশন আছে। পরেও শুধু একটি সিদ্ধান্ত গ্রহণের বাকি, যেটি ব্ল্যাঙ্কেট অর্ডার হিসেবে কাজ করবে, একটা ইউনিট তৈরি করে দেওয়া, টাইমলাইন ফিক্স করে দেওয়া এবং তাদেরকে সামান্য কিছু বাজেট দিয়ে দেওয়া, খুব বড় বাজেটের দরকার নাই। এই একটি সিদ্ধান্তের জন্য পুরো ব্যাপারটি ঝুলে আছে। সরকার এই সিদ্ধান্ত নিতে, এই ইউনিটটি ক্রিয়েট করতে ব্যর্থ হলে
আমরা যে 53 বছর যে অধিকার হারা অবস্থায় আছি, আমাদের কোনো সাংবিধানিক অধিকার নাই প্রবাসীদের। আগামী নির্বাচনে সেই অবস্থাটি হবে এবং হয়ে যেতে পারে। সো মানে এই মুহূর্তেই সাধু সাবধান কথাটা বলা ভালো। প্রবাসীদের ভোটাধিকার দিতে চাইলে এই ফেব্রুয়ারির মাসের মধ্যেই শেষ করুন কাজটি। মার্চ থেকে প্রক্রিয়া শুরু হলে নিশ্চয়ই 12 মাসের মধ্যে এটা সম্ভব হবে। আমি হতাশ হতে চাই না। লিটন ভাইকে ধন্যবাদ, কারণ আমি একজন প্রবাসী এবং ইউনিস সাহেব দায়িত্ব নিলেন। ওনার একটা বক্তব্যই ছিল যে প্রবাসীরা আইডি পাবে এবং আগামী নির্বাচনে ভোট দিতে পারবে। এবং আমার নিউ ইয়র্কে বা আমেরিকায় যারা থাকেন প্রায় 10 লাখ বাংলাদেশি, তারা কিন্তু অলরেডি জানে যে আমাদের আইডি হবে এবং আইডির জন্য অপেক্ষা করছে। তো লিটন ভাই আজকে বিষয়টি উত্থাপন করে আমার মনে হয় যে প্রবাসীদের মনের প্রত্যাশার কথা বলেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। রাকিব, আপনি জানেন যে সংবিধান সংস্কার এবং মানে রাষ্ট্রীয় সংস্কার যে অনেকগুলো 6টা কমিশন ছিল, সবারই মোটামুটি রিপোর্ট চলে আসছে। আপনারা এই 15 তারিখ থেকে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু হবে এবং এর মাঝে বিএনপি কিন্তু বারবার বলছে যে আমরা সংবিধান সংশোধন চাই, পুনর্লিখনের মধ্যে নয়। কিন্তু ছাত্রদের একটা দাবি আছে এবং তারা এই সংবিধান ছুঁড়ে ফেলতে চায়, এরকম কথাও বলে। আবার এই 15 তারিখের মধ্যেই তারা একটা রাজনৈতিক দল গঠনেরও একটা প্রক্রিয়ার মধ্যে আছে। তো সব কিছু মূল্যে কী মনে হচ্ছে, ডিসেম্বরের নির্বাচন হতে গেলে এই সংস্কারগুলো শেষ করে এটা কি সম্ভব? আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, সংস্কার তো আসলে একটা চলমান প্রক্রিয়া। এখন আসলে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে মানে সংস্কার টার্মটাকে, নতুন বন্দোবস্তের টার্মিনোলজিগুলোকে এমনভাবে ইস্টাবলিশ করা হচ্ছে যে বাংলাদেশে এগুলো নতুন। কিন্তু আলটিমেটলি আপনি যদি দেখেন, বাংলাদেশের 53 বছর ইতিহাসে অনেক সংস্কার মধ্যে দিয়ে আমাদের এসেছে। আমাদের তখন একসময় আমরা জিয়া রহমানের আমল থেকে আমরা যখন বাকশাল থেকে বৌদ্ধলি গণতন্ত্র প্রতিষ্ঠা হলো, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হলো, জেলা পরিষদ হলো, অনেক ধরনের সংস্কার হয়েছে। এগুলো তো আপনি বাদ দিতে পারেন না। আর এখন দেখুন ছাত্ররা, আমার কাছে মনে হচ্ছে যখন ছাত্ররা আসলে নানা ধরনের কারণে বিভ্রান্ত, এবং ধরেন যেহেতু আসলে এই ছাত্রদেরকে যারা মূলত প্রতিনিধিত্ব করছে, তারা যেহেতু এখন সরকারও আছে, বিরোধী দল সংক্ষেপে বলবেন। হ্যাঁ, সরকারও আছে এবং তারা যেহেতু রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তো তারা আসলে তাদের নিজের শক্তি সঞ্চয় করার জন্য আসলে তারা অনেক ধরনের কিছু। আর আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই যে মফকে যারা উস্কে দিচ্ছে, এই একটা অদৃশ্য শক্তি আসলে এখানে গেম খেলার চেষ্টা করতেছে। তো এই গেমকের জন্য তারা একসময় বলে সংবিধান চাই না, একসময় বলে আমরা বিপ্লবী সরকার চাই। তো এগুলো করা আসলে হচ্ছে দেশকে একটা আনস্টেবিলাইজ করার জন্য করা যায়। কিন্তু এখন দেশের, আমি যেটা বুঝি আসলে ধরুন আমাদের এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থা চরম ক্রাইসিসে, দেশের আসলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটাকে এফডিআই বলে, বৈদেশিক বিনিয়োগ কমতেছে, আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। তো আমাদের দেশকে এই মুহূর্তে আসলে যে পরিমাণ ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, দেশকে স্টেবিলাইজ করার জন্য আসলে অতি দ্রুত সময় আসলে ইলেকশন দেওয়া ছাড়া উপায় নেই। আর আপনি যে সংস্কার কথা বলছেন, আসলে কি সংস্কার, আসলে কি এই সরকারের তো আসলে সব কিছু সংস্কার করার ম্যান্ডেট নেই। তো তারা আসলে বেশিরভাগ এখানে এই সরকারে যারা আছে তারা আসলে পলিসি মেকিং, আর পলিসি মেকিংটা যদি পলিটিশিয়ানের মধ্যে ইমপ্লিমেন্টেশনে যায়, তখন এখানে বিপদ এবং দ্বন্দ্বটা তৈরি হয়। এখন এই দ্বন্দ্ব যদি তৈরি করতে চায়, তাহলে কিছু দেশকে আসলে অস্থিতিশীল দিকে আপনি নিয়ে যাবেন। তো সেই জায়গা থেকে আসলে তারা যতটুকু বেসিক নিড, মানে রাজনীতি দলের সাথে যদি বসবেন, বেসিক যেগুলো দরকার সেগুলো করে বাকিগুলো ইমপ্লিমেন্টেশন পর্যায়ে রেখে গেলে, তখন হচ্ছে দ্রুত সময় ইলেকশনটা করা গেলে, তখন হচ্ছে আমাদের এই ভায়োলেন্স থেকে তৈরি করে আমাদের দেশকে একটি আসলে, আমরা যে ডেমোক্রেসিহীনতা ছিলাম 15 বছরে, আমাদের একটা মধ্যপন্থী পন্থায় এবং একটি নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আসলে আমরা একটা ডেমোক্রেটিক ওয়েতে আমরা হাঁটতে হবে। এছাড়া তো আমাদের উপায় নেই। একটা অপ্রিয় সত্য কথা বলি, এক লাইনে, আমি 1 মিনিটে বলবো যে সাধারণ মানুষ কিন্তু, ইয়ং জেনারেশন, এই ছাত্রদের নামে যেটা হচ্ছে, এটাতে হ্যাপি না। সাধারণ মানুষ কিন্তু ছাত্রদের এই কর্মকাণ্ডে, এই সরকারের যতটুকু নেগেটিভ ইমেজ তৈরি হচ্ছে, আমি নির্দ্বিধায় বলতে পারি এটা কিন্তু ছাত্রদের কারণে হচ্ছে। তাদের স্ট্যাবিলিটি নাই, তাদের ম্যাচুরিটি নাই, এবং অনেকে তো বলেই ফেলে যে ক্ষমতায় থেকে দল গঠনের জন্য যে বাহাদুরি করছেন, ক্ষমতায় থেকে যান, রিজাইন করেন, তারপরে দল গঠন করতে যান, বুঝবেন কিভাবে জিনিসটা ফেস করতে হয়। তো কিছু কিছু ছাত্রের কারণে বা গুটি কতক, এবং ছাত্ররা যে মনে করে যে তাদের সাথে সমস্ত ছাত্র সমাজ আছে, আই ডিসঅ্যাগ্রি উইথ দ্যাট। মানে হ্যাঁ, 5ই আগস্টের পর্যন্ত যেভাবে ছিল, এখন কিন্তু পালসটা ওই রকম নাই। এবং আমি অনেক ছেলেপেলের সাথে কথা বলছি, তারা ডিসঅ্যাগ্রি করে। তো যে সরকার একটি উজ্জ্বল বাংলাদেশের সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্ব নিয়েছে, সেই জায়গায় ডিস্টার্ব করা হচ্ছে এই সরকারকে। লিটন ভাই, আপনি 1 মিনিটে যদি কিছু। আমার মনে হয় যে জুলাই আগস্ট রেভলিউশনে যারা নেতৃত্ব দিয়েছে তারা অসাধারণ কাজ করেছে। তাদেরকে বীরশ্রেষ্ঠ অথবা বীর প্রতীক উপাধি দিলেও কম দেওয়া হবে, এটা যেমন সত্য, ঠিক তেমনিভাবে আজকে রাজনৈতিক দল তারা করতেই পারে, রাজনৈতিক দল করার রাইট প্রত্যেক নাগরিকের আছে।
এবং রাজনৈতিক দল করলে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, এবং সেদিন তারা যদি রাজনৈতিক দল করে যারা খুশি হবে তার মধ্যে আমি একজন, এবং আমাদের দেশে কোটি কোটি মানুষও খুশি হবে। রাজনৈতিক দল তৈরি হলে আওয়ামী লীগের অভাবও মানুষ ভুলে যাবে, কারণ কিছু কিছু মানুষ আছে তারা কোনোদিনই জামাত ইসলাম করবে না, তারা কোনোদিনই হয়তো বিএনপি করবে না, বিভিন্ন জিনিস তাদের মাথায় আছে। তো এই মানুষগুলো তো বিকল্প অনুসন্ধান করে, আর ছাত্রদের মধ্যে তরুণদের মধ্যে থেকে নেতৃত্ব মানুষ চায়। কিন্তু এই জন্য এখন যে সর্ববৃহৎ রাজনৈতিক দল মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা গত 15 বছর লড়াই সংগ্রাম করেছে ভোটের অধিকার ফেরত আনার জন্য, অত্যাচারিত হয়েছে। তাদের যে প্রধান নেতা তিনি বিদেশে এই এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি দিন এক্সাইল ছিলেন, তিনি কিন্তু ওখান থেকে বলছেন যে গণতন্ত্র এবং সুশাসনের জন্য আমাদেরকে গণতন্ত্রের রাস্তায় ফিরে যেতে হবে। এই কথাটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ শেখ হাসিনা যে কাজটি করেছিল সেটি হচ্ছে যে গণতন্ত্র এবং মানবাধিকারের রাস্তাগুলোকে বন্ধ করে দিয়েছিল। এই যে শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি করেছিল, এটা যত দ্রুত ফেরত আনা যায় এবং রাজনৈতিক দল করে তারা যদি জনগণের সাড়া পান, তাহলে তো তারা ভোটে সেভাবে ফলাফল পাবেন। আমার মনে হয় কে ক্ষমতায় যাবে এই জিনিস মাথায় রেখে যদি কেউ নির্বাচন পরিকল্পনা করে থাকে, তাহলে তাদেরকে আমি ম্যারিটোরিয়াস ক্রুক বলবো। এই ম্যারিটোরিয়াস ক্রুকরা কিন্তু অতীতে অনেক রাষ্ট্রনায়ক, অনেক সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, এবং তাদের কার্যক্রম সবসময় পর্দার আড়ালে থাকে। আমার মনে হয় ডক্টর ইউনূস অত্যন্ত স্পষ্টবাদী একজন মানুষ। তিনি যা বলছেন খোলামেলা বলেন, তিনি খুব সিম্পল ভাষায় বলেন, এবং তিনি নির্বাচনের সময়সীমা ইতিমধ্যে দিয়েছেন, এবং সেনাপ্রধানও যদিও তার দেওয়ার কথা না, নির্বাচন কমিশনের দেওয়ার কথা, 2 মাস আগে তিনি একটি ইন্টারভিউতে 18 মাসের কথা বলেছেন। তাহলে সব কিছু যদি ধরে নেই, ডিসেম্বর 2025 থেকে জুন 2026-এর মধ্যে নির্বাচন, এবং নির্বাচনের একটা রোডম্যাপ ডিক্লেয়ার করলে বাজারে, অর্থনীতিতে, মানুষের মনে প্রাণে, রাজনীতির অঙ্গনে একটা সাড়া তৈরি হতো। আর দ্বিতীয়ত, রাজনৈতিক দল তৈরি করে এই দলকে ক্ষমতায় আনতে হবে, এরকম চিন্তা কিন্তু আরেকটা ফ্যাসিবাদী চিন্তার উৎপত্তি হতে পারে, যার ফলে আমাদেরকে যেভাবে 1971 সালে মুক্তিযুদ্ধের পর যারা মাঠে যুদ্ধ করেছেন, যারা বীরশ্রেষ্ঠ, বীরোত্তম এবং যারা করেছেন, তাদের অনেককে কিন্তু এই পর্দার আড়ালের শক্তি নানাভাবে বাংলাদেশ বিরোধী শক্তিতে রূপান্তরিত করেছিল। আজকে আমাদের যে সোনার সন্তানরা, যারা এই বিজয় আমাদেরকে এনে দিয়েছে, আমি খুবই উদ্বিগ্ন তারা কি কোনো রকমের প্রভাবে পাবেন। আমি বিশ্বাস করতে চাই না, কারণ তারা অত্যন্ত মেধাবী, তারা অত্যন্ত সাহসী, এবং তারা নিশ্চিত হয়েছে তাদের পরিকল্পনাটি সারা জাতি গ্রহণ করেছে। কিন্তু এখন এই যে অন্ধকারের গহ্বরের দিকে হাঁটা দিলে, তখন কিন্তু সবাই তাদেরকে ফলো করছে না, এবং কিছু কিছু ঘটনায়। তারপরে আমি রাকিবের একটা কথার সঙ্গে দ্বিমত পোষণ করি, তার কথা খুবই ভালো লাগছে আমার। কিন্তু কেউ বাইরে থেকে কথা বলছেন আর সঙ্গে সঙ্গে দেশের মানুষ সেখানে গিয়ে একটা কিছু করে ফেলছে, তার মানেটা হচ্ছে ওই কথাটার মধ্যে মানুষের মনের একটা প্রত্যয় আছে। অনেকে বলছেন যে যে ঘটনাগুলো রিসেন্ট ঘটছে, এটা 6, 7, 8 তারিখে ঘটলে আর কোনো কথা, এটা হয়তো এক ধরনের সত্য। কারণ যেখান থেকে বসে বসে খুন গুমের পরিকল্পনা করা হয়েছে, নির্দেশদাতারা বৈঠক করেছে, এগুলো অস্তিত্ব থাকা উচিত নয়, তাহলে আমাদের সমাজ কলুষিত হবে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগকে যারা সমর্থন করেন তারা গণহত্যাকে সমর্থন করেন না, কিন্তু তার দল যেহেতু এই অপরাধে অভিযুক্ত হয়েছে এবং এটি প্রমাণিত হয়েছে 15 বছরের রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে মানুষের মানবাধিকারকে কম্প্রোমাইজ করা হয়েছে, সুতরাং এই দলটির নামে আর মানবাধিকার সুরক্ষিত থাকতে পারে না। সেই কারণে আমার মনে হয় পেছনের কর্মকাণ্ড বাদ দিয়ে যে সারা জাতি যেভাবে জুলাই আগস্টের নায়কদের পেছনে দাঁড়িয়ে গেছে, আজকে গণতন্ত্র এবং মানবাধিকার, গণহত্যার বিচার, এগুলো স্পষ্টভাবে করে নিতে হবে। এবং ক্ষমতার লোভ আমরা যদি বিশ্বাস করতে চাই যে রাজনৈতিক দলগুলো, ছাত্ররা ক্ষমতার লোভের দিকে যাচ্ছে, তাহলে এই শহীদদের রক্তের সঙ্গে অনেক বেইমানি করা হবে, এবং এটা কিন্তু এর প্রায়শ্চিত্ত কিন্তু অনেক অনেক চড়া মূল্যে দিতে হবে। ধন্যবাদ শামসুল আলম লিটন, মনোয়ারুল ইসলাম এবং রাকিব আল হাসান, আপনার তিনজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।